দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে আছেন ডক্টর ইমরান মতিন, তিনি নির্বাহী পরিচালক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তার নির্বাহী পরিচালক। এবং আমাদের সাথে আছেন নামিরা শামীম, তিনি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পিপিআরসি, বাংলাদেশের রিসার্চ অর্গানাইজেশন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অতি সম্প্রতি পিপিআরসি একটি দারিদ্র্য পরিস্থিতির উপর জরিপ করেছে। আজকে আমরা আলোচনা সেখান থেকে শুরু করব। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। খুব সম্প্রতি এক সপ্তাহ আগে একটা জরিপ এর ফলাফল উপস্থাপন করলেন। জরিপে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে দারিদ্র্য পরিস্থিতি, যদি আমি সরকারি সর্বশেষ যেই জরিপটি হয়েছে 2022 সালে, সেই তার তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র্যের হার যেটা আছে সেটা বাড়ছে। আমাদেরকে বলেন যে এই জরিপটা কখন হলো, আপনারা কিভাবে করলেন, সরকারি জরিপ যেটা আমরা অফিসিয়াল ডেটা বলি দারিদ্র্য পরিস্থিতি, তার সাথে এটার পার্থক্য, এই জায়গাগুলো যদি একটু বলেন। আমাদের এই স্টাডিটা আমরা এই সম্প্রতি মে মাসে কন্ডাক্ট করি। সো আমাদের সম্পূর্ণ স্টাডিটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্টেট অফ দ্য রিয়েল ইকোনমি। সো আমরা আসলে দেখতে চেয়েছি যে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের হাউসহোল্ডগুলোর অবস্থাটা কি। কারণ আমাদের, আপনি যেটা বললেন যে লেটেস্ট যে স্টাডিটা ন্যাশনালি অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে 2022 সালের। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা কমিশন করে এই প্রজেক্টের জন্য, এবং আমরা আমাদের একটা অনগোয়িং এমওইউ আছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের সাথে। সো আমরা তাদের সাথে এমওইউটা লেভারেজ করে আমরা একটা স্যাম্পলিং ফ্রেম তারা করাই। এটা হচ্ছে সেন্সাস 2022 থেকে। সো এটা একটা আপডেটেড যে আমরা যেটা বলি জনশুমারি হয়েছে বাংলাদেশে, সেইটার যে তথ্য তার উপরে ভিত্তি করে আপনারা জরিপটা কাকে করবেন সেটাকে সাজিয়েছেন। এক্স্যাক্টলি, জি। সো ওখান থেকে একটা সাব স্যাম্পল আমরা এক্সট্র্যাক্ট করি। তো ইভেন্চুয়ালি আমাদের হাউসহোল্ড, টোটাল হাউসহোল্ড যাদেরকে আমরা জরিপ করি সেটা হচ্ছে 8067। আমাদের 8067 স্যাম্পল থেকে আমরা এখান থেকে আমরা দারিদ্র্যের হারটি ক্যালকুলেট করি। এই 8067টা যে আপনারা খানা নিলেন, জি, এই প্রত্যেকটি খানাকে আপনারা জরিপ করেছেন, তাই তো? আচ্ছা, এবং এই জরিপটা অর্থ মন্ত্রণালয় আপনাদেরকে অনুরোধ করেছে, এটাই তো আমি বুঝতে পারলাম। সুতরাং সরকারি কাজে ব্যবহার হবে। সরকারি কাজে ব্যবহার হবে। জি। সবগুলো বিভাগে হলো, সবগুলো জেলায় হলো? জি, আমরা একটা 2 স্টেজ স্ট্র্যাটিফিকেশন স্যাম্পলিং মেথড ইউজ করেছি। সো আমাদের ফার্স্ট স্টেজে আমরা 432টা পিএসইউ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট আইডেন্টিফাই করি, এবং প্রত্যেকটা পিএসইউতে আমরা 20টি হাউসহোল্ড আইডেন্টিফাই করি, এবং ওভাবে করে আমরা স্যাম্পলিং করে থাকি। পিএসইউ বলতে সাধারণভাবে দর্শক যারা আছেন 432টি আপনার জায়গায় আপনারা 20টি হাউসহোল্ড করে এলাকায়, হ্যাঁ। আর এটি সব ডিভিশনই কভার করেছে, সবগুলো বিভাগে কভার। জেলা কতগুলো আছে এটা কি বলতে পারবেন? 64ই আমরা সবগুলো জেলাতেই আপনাদের স্যাম্পলটা আছে। সুতরাং সেইটার মোটামুটি তার বাংলাদেশের সামগ্রিক চিত্রটা একটু, হ্যাঁ, ন্যাশনাল। এখন আমাদেরকে বলেন যে কি পেলেন, যদি আমরা জানি যে সংখ্যাগুলো, কিন্তু আপনার মুখ থেকে শুনি। লাস্ট আমরা একটা জরিপ করেছিলাম বিআইজিডির সাথেই, সেটা ছিল 2020 থেকে 22 পর্যন্ত, একটা প্যানেল সার্ভে ছিল। সো তখন কোভিডের ইম্প্যাক্টটা আমরা দেখতে পেয়েছি। এরপর তো ইনফ্লেশনারি প্রেশার গেল, এরপর আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। সো সব কিছু মিলিয়ে আমরা জানি, আমরা আন্দাজ করতে পেরেছি যে আসলে হাউসহোল্ডের অবস্থাটা মেবি ভালো না, তাই না? সো ওরকম করেই আমরা সেই হাইপোথেসিসেই আসলে ইনিশিয়ালি আমরা দেখতে চেয়েছি যে কেমন আছে এই খানাগুলো, পরিবারগুলো। 10% বেড়েছে পভার্টি, দারিদ্র্যের হার। 18 থেকে 28 হয়েছে, 28 হয়েছে। সো 18 তো আমরা হাইয়েস্টকে কোট করছি, এবং 28 আমরা আমাদের স্টাডিতে পেয়েছি। পভার্টি এস্টিমেটে করার সময় আমরা আরেকটা ক্লাসিফিকেশন করে থাকি, যেটা হচ্ছে আমরা ভালনারেবিলিটিও দেখি। সো আমরা ভালনারেবল নন পুয়ার একটা ক্লাস দেখি, যাদের এক্সপেন্ডিচার হচ্ছে আপার পভার্টি লাইন এবং মিডিয়ান মান্থলি ইনকামের মাঝামাঝি। সো ওই ব্যান্ডটাকে আমরা ভালনারেবল নন পুয়ার বলছি। একটা আমাদের স্টাডিতে এসছে 18% হাউসহোল্ড। আরো এই প্রথম যে আপনার 28% আছে তার বাইরে, তার উপরে আরো 18% আছে যারা দারিদ্র্য সীমার অনেক কাছাকাছি।
আমি আপনাকে বলি যে শহর এবং গ্রামের মধ্যে যদি পার্থক্যটা একটু যদি বলেন আমাদের, সরকারি তথ্যের থেকে 2022 সাল থেকে এখন 2025-এ গ্রামে না শহরে কোথায় বেশি দেখলেন আপনারা দারিদ্র্য? গ্রামে এবং শহরে আমরা যদি বলি তাহলে শহরে আমাদের 6.12% এক্সট্রিম পুয়ার, আর রুরালে আমাদের এখন 10.7% এক্সট্রিম পুয়ার দেখাচ্ছে। আর আপার পভার্টি লাইন দিয়ে আমরা দেখছি যে রুরালে আমাদের 32%, গ্রামে আরবানে আমাদের 19.6%। এটা 2022-এর না, এটা আমাদের আমাদের এস্টিমেট ছিল। সুতরাং গ্রামে এখন দারিদ্র্যের হার বেশি আছে, এটা তো আমি বুঝতে পারছি। আমি এই জায়গাটাতে একটু ডক্টর ইমরান মতিন আপনার কাছে আসি। দুটো বিষয়, একটা হলো যে আমার মনে আছে যে 2020-21 সালে আপনারা কোভিডের সময় পিপিআরসি বিআইজিডি একসাথে কাজ করেছিলেন, তখন তথ্যপাত্র ছিল না, তখন আপনারা জরিপ করবার চেষ্টা করেছিলেন, ওটা ভিন্ন কিছুটা ছিল, আপনার টেলিফোন দিয়ে করেছেন, কারণ তখন তো সামনাসামনি যাওয়া কঠিন ছিল। আর দ্বিতীয় যেটা আছে যে আপনার সাথে এই অনুষ্ঠানেই কথা হয়েছে যে আপনার শ্বেতপত্র যখন আমরা করেছি অর্থনীতির, তখন আপনি বিশেষভাবে এই বিষয়টিকে দেখেছেন এবং আপনার একটা ফাইন্ডিংস ছিল যে 2022 সালের যে দারিদ্র্যের হিসাব সরকার দিয়েছিল, সেই দারিদ্র্য রেখার খুব কাছাকাছি অনেক মানুষ আছে এবং 21-এর পর থেকে যে দাম বাড়া চলছে ক্রমাগতভাবে, এই জিনিসপত্রের দামের চাপ সহ্য করতে না পেরে এই দারিদ্র্যের সংখ্যা অনেক বাড়বে। এবং এখন কি পিপিআরসির যে হিসাবটা আসলো, সেইটা কি আপনার যেই আশঙ্কা ছিল, যেটা আপনি গত বছর ডিসেম্বর মাসে প্রকাশ করলেন, সেই আশঙ্কা কি আপনি এখন এখন এটাকে বাস্তবসম্মত মনে হচ্ছে? এটা আসলে একটা লং টার্ম ট্রেন্ডের একটা ব্যাপার। হ্যাঁ, সুতরাং একটা হচ্ছে যে প্রথম যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে এগুলা কোনো কিছুই এই একটা পার্টিকুলার সময়ের ব্যাপার না, এটা একটা লঙ্গার টার্ম ট্রেন্ড, জিনিসগুলো অনেকগুলো জিনিস একসাথে হচ্ছে এবং এটার একটা কিউমুলেটিভ কজেশন একদিক থেকে অনেকগুলো বিষয় একসাথে হয়ে এটা একটা প্রভাবিত করছে। সুতরাং যেটা মানে একদমই শুরুটা কোভিড দিয়ে মোটামুটি শুরু, এক ধরনের গ্লোবাল হেলথ ক্রাইসিস, যেটার একটা ইকোনমিক শাটডাউন বা ইকোনমিক স্লো ডাউন, সেটা থেকে কিন্তু এবং সেটা ওই সময়ে খেয়াল রাখতে হবে, ওই সময় কিন্তু সোশ্যাল প্রোটেকশন বা সেফটি নেট প্রোগ্রামগুলা মানে যেটা মানে সামাজিক নিরাপত্তার যে স্কিমগুলো ছিল, সেগুলো কিন্তু অ্যাডিকুয়েসির দিক থেকে বা রিলায়েবিলিটির দিক থেকে খুব একটা খুবই দুর্বল হয়েছিল। এক্স্যাক্টলি, আমরা কতগুলো ফাইন্ডিংস মানে রিকল করি, যেহেতু আপনি বললেন মানে কম ছিল, রিলায়েবল করতে গিয়ে তো তারপর মানে 1 কোটি পরিবারকে দিতে পারলো না, এবং কারণ আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে নানা ধরনের সমস্যা। আমার মনে আছে যে আমরা যখন আমাদের গবেষণা আমরা দেখেছিলাম যে বেসিক্যালি এই দারিদ্র্যের হিসাবকে ব্যবহার না করে ওনারা ওই জনসংখ্যা দিয়ে ট্র্যাডিশনাল ভাবে দিচ্ছিল, ফলে এটার মিসটার্গেটিং, আমি যেটা বলি, সঠিক লোকে পাওয়াটা নিয়ে। তো আমার মনে হয় একদিকে ক্রাইসিস, অন্যদিকে যেই ধরনের পলিসি রেসপন্সগুলো নেওয়ার দরকার ছিল সেই ধরনের পলিসি রেসপন্সগুলো না নেওয়া বা নিতে অপরাগ থাকা অনেক কারণে, একদিকে সেটা। তারপরে তো যেই অর্থনৈতিক বৈশ্বিক অর্থনৈতিকের জায়গায় যেটা ইউক্রেন ওয়ারের যে একটা বড় ধরনের এফেক্ট, এবং এগেন একদিকে ইউক্রেন ওয়ারের এফেক্ট, কিন্তু আমাদের ডোমেস্টিক পলিসি মেকিংয়েও কিন্তু দুর্বলতা ছিল, রেসপন্সে দুর্বলতা ছিল। এবং ওই সময়টাতেই যে ধরনের ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিসগুলা 22-এর পর থেকে 22-23-এর দিক থেকে যেটা কস্ট অফ লিভিংকে বাড়িয়ে দিচ্ছিল, একদিকে বৈশ্বিক, অন্যদিকে আমাদের ইন্টারনাল কোভিড, তারপরে এইটা মিলে এবং তারপরে যে পলিটিক্যাল রাপচার যেটা হলো জুলাই আপরাইজিং, এই সবগুলোর একটা কিউমুলেটিভ একটা এফেক্ট যেটা আমরা মূলত দেখছি। এটা হচ্ছে প্রথম জিনিস আমাদের মনে হয় একটু মাথায় রাখা দরকার, কারণ আমরা খুব দ্রুতই যে কোনো একটা ফাইন্ডিংস নিয়ে আমরা দোষী খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় এক্স্যাক্টলি, এবং দোষটা হচ্ছে আমাদের একটা মোর লঙ্গার টার্ম পলিসি রেসপন্সের জায়গায়, হ্যাঁ, এবং আমরা যেভাবে ডেটা ব্যবহার করি সেই জায়গায়, সুতরাং এটা মোর সিস্টেম্যাটিক। কিছুটা কাঠামোগত দুর্বলতাও আমাদের আছে যে আমরা এই ধরনের ইস্যুসগুলোকে আনি নাই দীর্ঘদিন ধরে, সেইটা আমি দেখি। আর একটা বড় বিষয় হলো যে অনেকেই ভাবেন যে এখন ওই যে আপনি যেটা বলার চেষ্টা করছেন, এটা যদি আমি ঠিক মতো বুঝে থাকি, সেটা হলো যে আজকে দারিদ্র্যের হার বেশি, এটার অর্থ হলো এর আগে আমাদের
সরকারি তথ্য ছিল 22 সালে, মাঝখানে বেশি কমের বিষয় থাকতে পারে, হয়তো আরো বেশি ছিল, কিছুটা কমে এসেছে, এটাও হতে পারে। আবার যে এখনকার পরিস্থিতি মানে আজকের জন্যই এটা আছে, কালকে ভিন্ন চিত্র ছিল তা তো নয়। অবশ্যই। এবং এই জিনিসগুলো যেটা হয়, এই জিনিসগুলোতে একটা ল্যাগড এফেক্ট থাকে, পলিসি এবং পলিসি রেসপন্সের একটা ল্যাগড এফেক্ট হয়, এটা ইমিডিয়েট এফেক্ট তো মানে জিনিসটা না। সুতরাং আমার মনে হয় এটাকে একটা স্ট্রাকচারাল, আমাদের একটা রিফর্মের যেহেতু সময় এখন আমার মনে হয় মূল এজেন্ডাটা হচ্ছে আমাদের পলিসি মেকিং প্রসেসে সিস্টেম্যাটিক কিছু ইস্যুস এখানে আসছে, সুতরাং ওটার দিকে নজরটা দেওয়া দরকার, রাদার দেন ট্রাইং টু ফিঙ্গার পয়েন্ট যে এটা এই সময়ের জন্য ওই সময়ের জন্য। আমার মনে হয় এটা একটা মূল লঙ্গার টার্ম স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। আমরা যেভাবে আমাদের অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা যেভাবে আমাদের গ্রোথ স্ট্র্যাটেজি নিচ্ছি, ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি নিচ্ছি, ওই সব জায়গাতেও আমার মনে হয় বড় ধরনের প্রবলেম আছে, যার কারণে এই নিশ্চিত যে সার্বিকভাবে এটা আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং নির্বাচন আসছে, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এইটাকে খুব বড়ভাবে দেখবেন, সেইটাকে ব্যবহার করবেন তাদের ইশতেহার তৈরির জন্য। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর আমরা আরো ভিতরে জানতে চাবো বাংলাদেশের মানুষ কেমন আছেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি, বিশেষভাবে আমরা আলোচনা করছিলাম পিপিআরসি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ আমাদের সামনে এসেছে এবং বলছে যে বাংলাদেশের দারিদ্র্যের হার 2022 সালের তুলনায় বেড়েছে। সেই আলোচনা করবার জন্য আমার সাথে দুজন অতিথি আছেন। নামির সাহেব, আপনার সাথে আলোচনা হচ্ছিল বিরতির আগে, মূল ফলাফলগুলো কি যদি বিস্তারিত আমাদেরকে বলেন। যে যেমন আমি তো বলতে পারি যে দারিদ্র্য হার বেড়েছে, এইটার সাথে সাথে আপনার একই সাথে যেটা দেখেছেন বৈষম্যও বেড়েছে। সুতরাং তার মানে যেই চাপগুলো কথা আমরা বলছি, সেই চাপগুলোর সকল শ্রেণীর মানুষের কাছে তো সমানভাবে পড়ে নাই। কারণ সবাই যে ইকুয়ালি মানে ভোগ কমছে তা তো, বা ভোগ ক্ষতিগ্রস্ত হয়েছে তা না। দারিদ্র্যের হার নিয়ে কথা বলছিলাম এবং আমাদের স্টাডির আসলে অন্যতম সব জায়গায় যেটা ফোকাস করা হয়েছে সেটা দারিদ্র্যের হারের উপর। কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয় যে অনেকেই মিস করে গিয়েছে, যে আমরা একটা দরিদ্ররা কত দরিদ্র, হাউ পুয়ার আর দ্য পুয়ার, এই জিনিসটা কিন্তু অনেকেই মিস করে গিয়েছে। সো আমাদের স্টাডি থেকে আমরা দেখেছি যে পভার্টি গ্যাপ ইন্ডেক্স যেটাকে আমরা বলি সেটা 1.7%, আর যেটা হেসে 2022 সালে 0.93 ছিল। সো হ্যাঁ, একটু বেড়েছে, কিন্তু ওভারঅল 1.7% ইজ নট দ্যাট মাচ, উইচ মিনস আমি এটাও বলতে চাচ্ছি যে 1.76 অত বেশি না। মানে এটা আমরা যেটা বুঝতে পারছি যে দারিদ্র্যের হারের খুব কাছাকাছি আছে, অতি দরিদ্ররা বা মানে আপার পভার্টি লাইনের কাছাকাছিও আছে। কিন্তু এটার আরেকটা ইন্ডিকেশন এটাও হচ্ছে, যেটা আমরা এস্টিমেট করতে পারি আমাদের মানে পিপিআরসি বিআইজিডি স্টাডির রেফারেন্স ধরে, যে আমরা একটা বলেছিলাম যে সেই সময়ে অ্যারাউন্ড 78%
vulnerable non-poor became newly poor. সো আমরা এটা এস্টিমেট করতে পারি যে যারা মানে vulnerable poor সেগমেন্টটা ছিল, নন পুয়ার সেগমেন্টটা ছিল, তারাই এখন আবার নতুন করে পুয়ার হয়ে গিয়েছে। সো আমাদের অ্যাটেনশনটা এখন আরও দিতে হবে টু দোজ হাউস হোল্ডস যারা vulnerable নন পুয়ার সেগমেন্টে আছে, যাতে তারাও আবার নতুন করে পুয়ার না হয়ে যায়। দারিদ্র্যের রেখাটা মানে আমার একটা যে ন্যূনতম জীবনযাত্রার মান, এটা ঠিক উপরে অনেকগুলো মানুষ আছে, যে কোনো শখ পেলেই, এটা ব্যক্তিগত হতে পারে, সামগ্রিক হতে পারে, পেলেই ওনারা নিচে পড়ে যান। জি, স্টাডিতে এরকম অনেক ধরনের ভালনারেবিলিটি ইমার্জ করেছে। সো আমরা যদি 5টা এরকম বলি, তাহলে একটা হচ্ছে ক্রনিক ইলনেসের ব্যাপারটা। আমাদের স্টাডিতে দেখা যাচ্ছে যে 51% অফ হাউস হোল্ডস, ওদের 51% অফ হাউস হোল্ডসে অ্যাটলিস্ট একজন ক্রনিক পেশেন্ট আছে, মানে যারা নিয়মিত ভিত্তিতে অসুস্থ থাকে। এক্স্যাক্টলি। সো তাদের মধ্যে ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক এগুলা সমস্যা বেশি দেখা যাচ্ছে, এবং এটা ধরেন কমন সব ইনকাম ক্যাটাগরিতেই দেখা যাচ্ছে। মানে এটা টপ 20%, বটম। প্রতি পরিবারে আমার মনে হয় যারা দেখছেন তারা বলুন প্রতি পরিবারেই আছে। বড় সমস্যা এটার সাথে যেটা হয় সেটা হলো যে বাংলাদেশে ওই আমাদের নিজেদের পকেট থেকে যেহেতু এই চিকিৎসাটা চালাতে হয়, এইটা ওই যারা মানে অলরেডি অসুবিধার ভিতরে আছেন তাদের জন্য অনেক বেশি চাপের হয়ে যায়। সেটাই। সো আমরা ক্রনিক ইলনেসের ব্যাপারটা দেখলাম। এরপর আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এক্সট্রিম পোর ক্যাটাগরিতে 24% ফিমেল হেডেড হাউস হোল্ডস আছে। সো ফিমেল হেডেড আমাদের 24% আর এক্সট্রিম পোর। সো ওটা একটা পরিবার বা খানার কর্তা নারী, সেখানে দারিদ্র্যের চাপটা বেশি হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের তাহলে ফিমেল হেডেড হাউসহোল্ডদেরকে একটু বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের পভার্টি একটা রাইজিং ডেট বার্ডেনের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। আমরা দেখছি যে আপ টু 90% অফ হাউসহোল্ডস, মানে আমরা যদি ইনকামটা কনসিডার করি, টপ 10% ছাড়া বাকি সবার দেখা যাচ্ছে ডেট ইজ গ্রেটার দ্যান সেভিংস। নামিরা, আমি একটু ডক্টর ইমরান মতিন যেটা উনি বলছিলেন, আমি ওই ফাইন্ডিংসটায় যাই। এটা তো আপনার শ্বেতপত্রে যেই ফলাফলটা আপনি দেখিয়েছিলেন, একই রকমভাবে এস্টিমেট করে মানে প্রাক্কলনটা করেছিলেন, সরাসরি হিসাব করেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতিটা এমন অর্থনৈতিক যে মানে খুবই ন্যূনতম আমাদের যেই অর্থনৈতিক পরিস্থিতির ঠিক উপরে বিচরণ করছে মানুষ। ব্যক্তিগতভাবে কোনো শখ আসুক, জাতীয়ভাবে এরকম মূল্যস্ফীতি, বন্যা বা রাজনৈতিক পরিস্থিতি, যে কোনো ধরনের চাপ আসলেই, কোভিডের মতো পরিস্থিতি হলেও এরা খুবই বিপন্ন পরিস্থিতিতে পড়ে যায়। এক্স্যাক্টলি। তো আমাদের আসলে যেটা আলোচনায় আমিরাও বলছে যে আসলে আমাদের পভার্টির মানে আমাদের পুরো দারিদ্র্যের একটা বড় ধরনের পরিবর্তন মানে হয়েছে ওভার টাইম। হ্যাঁ, এক সময় ছিল যেটা মূলত ক্রনিক পুয়ার, লং টার্ম ক্রনিক পুয়ার, মানে সবসময় দরিদ্র থাকে এবং ক্রনিক পুয়ার, ইন্টারজেনারেশনালি পুয়ার, ক্রনিক পুয়ার। এবং আমাদের যত সেফটি নেট প্রোগ্রাম, এটা কিন্তু ক্রনিক পুয়ারকে মাথায় রেখে ডিজাইন করা। আমাদের এখন পভার্টি হচ্ছে মোর ট্রানজিটরি পুয়ার, ভালনারেবিলিটি, যেখানে ভালনারেবিলিটিতে হচ্ছে মানে ওই পভার্টি লাইনের আশেপাশে ঘোরাফেরা করতেছে একটা বড় অংশের মানুষ, তাই না? সুতরাং ওরা এক এক সার্ভেতে দেখা যাচ্ছে নিচে পড়তেছে, ক্রাইসিস। একদিকে হচ্ছে পভার্টি লাইনের আশেপাশে ঘোরাফেরা করা, আর যেহেতু আমাদের সেফটি নেটগুলা ইজ নট ডিজাইন টু সাপোর্ট ভালনারেবিলিটি, তো যার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ভালনারেবিলিটিটা রিডাকশন হচ্ছে। আসলে এটা একটা মানে খুবই সত্যি কথা বলেছে, মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আমাদের এমনভাবে করা যে কেউ একজন বৃদ্ধ ভাতা পাচ্ছেন, পেতেই থাকবেন, বা কেউ একজন স্কুলে যাচ্ছেন, একটা স্টাইপেন্ড পেতেই থাকবেন। মানে কেউ হঠাৎ করে পাচ্ছিলেন না, তার হয়তো দরকার ছিল না, কিন্তু হঠাৎ করে কোনো অসুবিধায় পড়লে ওনাদের করে, একমাত্র যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাই তো? মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য কোভ্যারিয়েট শক্ত ঠিক আছে, যেটা প্রাকৃতিক দুর্যোগ সবার হচ্ছে, কিন্তু হাউসহোল্ডে আমরা যেটা দেখলাম একটা বড় তো হচ্ছে এই ক্রনিক ইলনেস, এটা নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো মূলত নন কমিউনিকেবল ডিজিজ, ক্রনিক ইলনেস, তাই না? আমাদের যেহেতু হেলথ সিস্টেম এবং হেলথের গভর্নেন্সের অবস্থা খুবই খারাপ, সুতরাং এই ধরনের একটা জায়গায় আমাদের হেলথ গভর্নেন্স ঠিক করতে হবে, কিন্তু সেটাতে একটা লম্বা সময়। সোশ্যাল প্রোটেকশনকে কিভাবে তাহলে আমরা কাজে লাগাতে পারি এই ধরনের এই ধরনের কোনো ব্যবস্থা, কারণ আমাদের তো কোনো ইন্স্যুরেন্স নাই, হেলথ আসলে কেউ ব্যবহার করে না।
আর একটা যেটা আছে, আপনি বলছিলেন যে ওই কেউ যদি কাজ করতে না পারেন কোনো কারণে, আপনি আপনার ফাইন্ডিংসটা ফেমাস ফাইন্ডিংস আছে, 2 দিন কাজ করতে না পারলেই এই দারিদ্র্যের হার দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? তো সেইটাতেই আছে। একই রকমই কি আপনারা পাচ্ছেন যে মানে এইটা একটা ধরেন বেঁচে আছি কোনোভাবে, হ্যাঁ, যে হয়তো এখন পুয়ার নাই কিন্তু খুবই কি কাছাকাছি, কিন্তু যে কোনো একটা আসলে বা কোনোভাবে আমরা যেটা কোভিডের সময় পেয়েছিলাম আমাদের গবেষণায়, সেটা হলো যে তখন কতগুলো আমরা বলতাম কোপিং মেকানিজম, কীভাবে বেঁচে আছেন, টিকে থাকার চেষ্টা, টিকে থাকার ভিতরে তখন ছিল হলো একটা যে অনেকে খাদ্য গ্রহণ কমিয়ে দিতেন, প্রথমে আমিষ ছেড়ে দিতেন, না হলে হয়তো আমিষের পরিমাণ কমিয়ে দিয়েছেন, কেউ হয়তো আইটেম কমিয়ে দিয়েছেন খাবারে, কেউ হয়তো শিক্ষা স্বাস্থ্যের মতন জায়গাগুলো খরচ কমিয়ে, কেউ ঋণ করেছেন। আপনারা কি এই ধরনের বিষয়গুলো জরিপে পেয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই ঋণ যারা নিচ্ছে তাদের মধ্যে অন্যতম হাউসহোল্ড কনজাম্পশনের জন্যই ঋণ নেওয়া হচ্ছে। এরপর থার্ড হাইয়েস্ট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বাকিতে খাওয়া, মানে বাকি খাওয়ার জন্য বাকি রাখা। সো এরপর আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে বটম 40% অফ হাউসহোল্ডস, তাদের ডেট বার্ডেনটা at least twice of their savings. সো তাদের সেভিংস এর থেকে 2 গুণ বেশি, মানে আমি যা সঞ্চয় করছে তার দ্বিগুণ তাদের ঋণ করছে, তার মানে তো আসলে নেট তারা ঋণেই আছে একটা বড় অংশের মানুষ। যখন এই ধরনের সার্ভে করেন, কেউ যদি বাকিতে তার খাদ্যপণ্য নেন, একটা তো রেগুলার নেন, অনেকে হয়তো নেন মাস শেষে দিয়ে দেন, এটা তো একটা থাকেই আর কি। আমার নিজেরও আছে, আমার দোকানে বললে ওনারা নিয়ে আসেন, আমি হয়তো পরে গিয়ে পেমেন্টটা করি বেতন। কিন্তু তার থেকে বেশি যখন ধার করে উনি খাবেন, আপনারা যখন ওই ভোগের পরিমাণ মেপেই তো দেখেন যে আমি দারিদ্র্যের উপরে আছি না নিচে আছি, এদেরকে কি কোনো অ্যাডজাস্ট করা হয় না? আমি ধারকে মানে থাকলেও ওইটা উপরেই থাকবো দারিদ্র্যের হিসাবে, মানে হিসাবটা কেমন ভাবে হয়? যারা ধার করে খেয়েছে তাদেরকে তো আসলে আমরা আমাদের যে এক্সপেন্ডিচার বেসড পভার্টি এস্টিমেট করেছি ওখানে আমরা অ্যাকাউন্ট করিনি। সো ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের, যদিও আমরা দেখাচ্ছি যে 10% পভার্টি বেড়েছে, এটা পসিবলি একটা আন্ডার এস্টিমেট। মানে হয়তো এটা যদি হতো যে আমি ধারের হিসাবটা নিতাম, তার মানে হয়তো এটা আরেকটু হয়তো বেশি হবে, অনেক না হলেও এটা তো আরেকটা বেড়ে হবে। এইটা ডক্টর ইমরান মতিন আপনাকে জানতে চাই, মানে যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত হওয়ার যে চাপটা, যেটা আমরা কোভিডের সময় দেখেছিলাম, এবং কোভিডের থেকে বেশি দিন তো হলো না, একটু স্বস্তি পেয়েছিলেন, আবার এই চাপ শুরু হয়েছে। তখন আমরা বলেছিলাম আমাদের গবেষণার থেকে একটা, যে যেই পরিমাণ ঋণ করেছে এক একটা হাউসহোল্ড, তাদের গড়পড়তা 3 বছরের মতন তাদের দরকার হবে বের হয়ে আসতে এটা থেকে। এই ঋণগ্রস্ততার অর্থ হলো যে তাদের কালকে যদি হঠাৎ করে তাদেরকে দেনও একটা চাকরি বা একটা বের হয়ে আসার পরিস্থিতি, তাদের আসলে মানে এই কন্টিনিউড সাপোর্টটা দরকার হবে 2-3 বছর অন্তত পক্ষে, নাকি? মূল জিনিসটা সেটা হচ্ছে যে যেটা মানে পলিক্রাইসিস, হ্যাঁ, মানে কোভিড, তারপরে বহুমাত্রিক ক্রাইসিস একসাথে, তারপরে একটা পলিটিক্যাল রাপচার, যেটার একটা ইকোনমিক ডিমেনশন আছে ইন টার্মস অফ মানে বিজনেস কনফিডেন্স, ইনভেস্টমেন্ট, এগুলোর কারণে জব অপরচুনিটি গুলার অবস্থা তো বেশ নিম্নগামী। তো এই ধরনের একটা অবস্থায়, কারণ কোভিডের পরপরই যেটা আমরা আমাদের পিপিআরসি বিআইজিডি সার্ভেতে আমাদের একটা মূল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে রিকভারি হচ্ছিল, যেটা পরবর্তীতে গিয়ে আবার ক্রাইসিসের কারণে, কস্ট অফ লিভিং ক্রাইসিসে, যেটা আবার এক ধরনের নিম্নগামী অবস্থায় চলে যাচ্ছিল মানুষজন। কিন্তু মূল জিনিস সেটা হচ্ছে যে মানুষ যে কোপ করেছে কোভিডের সময়, এই কোপিংটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল রিসোর্স ব্যবহার করে টিকে থাকাটা নিজের সেভিংস ডিপ্লিট করে, হ্যাঁ, কিছু লো ভ্যালু অ্যাসেট বিক্রি করে, এভাবে, কারণ ধার করে ইনফর্মাল মেকানিজমগুলো ব্যবহার করে, কারণ ফর্মাল মেকানিজম রিলায়েবল না, অ্যাডিকুয়েট না। একটা বড় যেমন আছে যে ফর্মাল ইনস্টিটিউশন থেকে এই ধরনের মানুষ যারা আসলে একেবারে দরিদ্র মানে পরিস্থিতির ভিতরে থাকেন, ওনারা তো ওইখান থেকে ঋণও পান না, একটা ট্রানজিশন। উনি বলছেন যে যেই কনজাম্পশনের জন্য মানে ভোগের জন্যই ঋণ করছেন, এটার অর্থ হলো যে অনেকেরই হয়তো এটার সুদের হার অনেক বেশি দিতে হবে, তাই না, যদি মহাজন বা ওখান থেকে নেন। এক্স্যাক্টলি। সুতরাং যেহেতু যেই রিকভারিগুলো হচ্ছিল, যতটুকু রিকভারি হচ্ছিল, যেহেতু একটা যেটাকে আমরা বলেছিলাম ডিস্ট্রেস রেজিলিয়েন্স, কিন্তু একটা ডিস্ট্রেস রেজিলিয়েন্স মানে কষ্টের মধ্যে টিকে থাকা, এবং রেজিলিয়েন্স ক্যাপাসিটি একদম এক্সস্ট করে মানুষজন কিন্তু কোপ করছে।
কোপ এবং করেছে আরেকটা চাপ নেওয়ার পরিস্থিতি সুতরাং থাকবে। এরপরে যখন আরেকটা আরেকটা চাপ তখন মূল্যস্ফীতির চাপ যখন এসে তখন এবং তারপরে যে এই রাপচারের পরে যে ইকোনমিক যেই মানে ওভারঅল অপরচুনিটির জায়গাটায় যে একটা কনফিডেন্সের অভাব, যেটা সিপিডি অনেক কাজ করেছে এই জায়গায়, সব জায়গায়, তো এই সবগুলো মিলিয়ে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই যে এই ধরনের অবশ্যই সংখ্যা, কিন্তু এটা কিন্তু একটা লঙ্গার টার্ম ট্রেন্ডেরই একটা ধারাবাহিক একটা না মানে নিশ্চিত, কিউমুলেটিভ একদম। একটা এফেক্ট। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন এই অনুষ্ঠান, বুঝতে পারছেন যে দারিদ্র্য পরিস্থিতি আমাদের আরও সংকটময় হয়েছে। আমরা বিরতির পর জানতে চাইব যে আমাদের কি ধরনের নীতি নিতে হবে, কিভাবে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। বিরতির আগে যেটা ডক্টর ইমরান মতিন বলছিলেন যে অনেকগুলো কারণ এখানে কাজ করেছে। একটা ছিল যে কোভিড ছিল, কোভিডের সময় পরিস্থিতি খারাপ ছিল, তৎকালীন সরকার এটাকে মানে উড়িয়ে দিয়েছে, বলেছে এটা কোনো ব্যাপারই না, 2-3 মাস পরে আমরা সব স্বাভাবিক হয়ে গেছে, এটা কোনো সমস্যা হয় নাই। তারপরে মূল্যস্ফীতির চাপ আসলো, তারপরে আমাদের মানে সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি খারাপ ছিল, নতুন সেই অর্থে সাপোর্ট দিতে পারিনি। আমি যেটা বলি যে সরকারের আর্থিক সামর্থ্য আসলে সেরকম নাই। সম্প্রতি আমরা এটাও দেখেছি, বা এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য, সেটা হলো বাংলাদেশের চাকরির সংখ্যা কমে গেছে। 2024-25 অর্থ বছরের কথা যদি বলি, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস 24 সালের শেষ 6 মাসে প্রায় 21 লাখ চাকরি কমে গেছে। বিশেষভাবে 18 লাখ নারীর চাকরি কমে গেছে তারা আগের বছরের তুলনায়। সুতরাং চাকরিও তৈরি হচ্ছে না। মজুরির হিসাব দেখলে আমরা দেখছি যে মূল্যস্ফীতির সাথে মজুরির বৃদ্ধির হার বেড়ে উঠছে না। তো সেই বিষয়গুলো আছে। আপনারা কি ধরনের মানে কোনো পরামর্শ দিয়েছেন কিনা? মানে শুধু তো ফলাফল বলেছেন, কিন্তু কিছু পরামর্শ আমি দেখেছি আপনাদের ফলাফলের ভিতরে, একটু যদি সংক্ষেপে বলেন। প্রথমত আমরা যেটা বলবো যে আমাদের সোশ্যাল সেফটি নেটের উপর মনোযোগ বেশি দেওয়া উচিত। কারণ আমরা যেটা এত ডিসকাস করে আসলাম যে ভালনারেবল নন পুরের প্রতি অ্যাটেনশন দেওয়া এবং ক্রনিক ইলনেস বার্ডেন যেটা আছে, যেটা আমরা জানি যে কোনো সোশ্যাল সেফটি নেট আসলে নেই, আর আউট অফ পকেট এক্সপেন্ডিচার মেডিসিনের জন্য স্পেশালি অনেক, সো ওটার প্রতি একটু বেশি অ্যাটেনশন দেওয়া। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অ্যারাউন্ড 38% আমরা বলছি যে আন্ডার এমপ্লয়েড আছে। সো দ্যাট ইজ আ হিউজ অ্যামাউন্ট। সো এখানে আমরা দেখছি যে যথেষ্ট কাজ নেই এবং কর্মসংস্থানের প্রতি একটা বিশেষভাবে নজর দেওয়া উচিত। আপনারা যখন বলছেন যে যথেষ্ট কাজ নেই, এটা কি মানে সময়ের হিসাবে বলছেন না অর্থের? আমরা সময়ের হিসাবে বলছি। জি। বলছেন। সো আমাদের আরেকটা রেকমেন্ডেশন ছিল যে একটা পাবলিক প্রাইভেট টাস্ক ফোর্স গঠন করা এবং বিশেষভাবে যেসব সেক্টরে বেশি পটেনশিয়াল আছে এমপ্লয়মেন্টের সেগুলো আইডেন্টিফাই করা, এসব খাতে ইনভেস্ট করা। সো এরকম ধরনের আমাদের কয়েকটা বিনিয়োগ, আমি মনে করি যে দিন শেষে আসলে বিনিয়োগ তো একটা গুরুত্বপূর্ণ এবং ব্যক্তি খাতই তো শেষ পর্যন্ত আমাদেরকে অধিকাংশ চাকরি দিবেন। এবং সরকারের পর্যায় থেকে আপনি যেটা বলছেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতন বিষয়গুলোকে এগিয়ে দেয়। ডক্টর ইমরান মতিন, বড় আশঙ্কার কথা বলি আমরা সবসময় না, যে তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশের নীতি হয় না, এটা একটা পারসেপশন দিয়ে হয়। এটা সবচাইতে মানে নিকট উদাহরণ হলো যে সর্বশেষ যে বাজেটটি হয়েছে, সেখানে কর্মসংস্থান পরিস্থিতি একটি শব্দের মানে অংশও পায়নি এবং সত্যি অর্থে সেটাকে বিবেচনায় নিয়ে বাজেট তৈরি হলো কিনা সেই ব্যাপারেও আমাদের সন্দেহ ছিল। আপনি মনে করেন যে নীতি নির্ধারণে এটা কেমন মানে ব্যবহারের গুরুত্বটা কতখানি থাকবে? এবং আপনি অনেকগুলো বিষয় তো বলেছেন যে আমার পুরো তো এখন সামাজিক নিরাপত্তার যেই প্রক্রিয়া এটাকেই আপনি ঢেলে সাজাতে বলেছেন। আর যদি কোনো পরামর্শ থাকে? এটা কিন্তু এক ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তো মূলত গভর্নমেন্ট থেকে বিবিএস এর সাথে একটা এমওইউ এর লেভারেজ করে এই কাজটা করা, বিবিএস এর স্যাম্পলিং ফ্রেমটা ব্যবহার এবং কিছু ইউনিক
ডেটা মানে পয়েন্টসগুলোকে নিয়ে করতে পারা, একসাথে কাজ করা, এক ধরনের পার্টনারশিপ, মানে কোলাবোরেটিভ একটা এইটাকে কিভাবে আমরা সামনে করতে পারি। এটা কয়েকটা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে অনেক সময় বিবিএস এর পক্ষে বা সরকারি পক্ষে এত র্যাপিডলি অনেক ধরনের সার্ভে করা সম্ভব না, যেটা যে এজিলিটি কিন্তু মানে আমরা যারা নন স্টেট সেক্টরে কাজ করি দ্রুত রেসপন্স করার একটা আমাদের একটা সুতরাং, এবং বাংলাদেশে যথেষ্ট সক্ষমতা নন স্টেট সেক্টরে তৈরি হয়েছে। এটাকে কিভাবে আমরা এখন আমাদের সার্বিক সক্ষমতা ভিতরে কিভাবে আনবো আমরা, আমার কাছে এই পুরো কাজটার একটা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সামনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেভাবে কাজটা হয়েছে মোডালিটি, এইটাকে কিভাবে আমরা আরো ছড়িয়ে যেতে পারি, এবং এটার ফলে এক ধরনের নতুন ধরনের এক ধরনের নলেজ ইকোসিস্টেম তৈরি হতে পারে, একটা গবেষণার ইকোসিস্টেম তৈরি হতে পারে এবং নন স্টেট এবং স্টেট সেক্টরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে নীতি নির্ধারকরা সত্যিকার অর্থে মানুষ কেমন আছেন এটা জানার জন্য আমরা যেটাকে বলি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছেন, এই আগ্রহটা তারা দেখাচ্ছেন, তাই না? নীতি এখন ওই যে বললেন যে আপনার সাথে আমি যেটা করবো যে নীতিতে এটা ব্যবহার করাটা আমার মনে হয় যে এখন দায়িত্ব, ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করেছেন। আমি যেটা বুঝতে পারি নামিরা, যে আপনাদের আরো এই জরিপে আরো তথ্যপাত্র আছে যেটা আপনার সামনের দিন আরো আনবেন, উপস্থাপন করবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করব। এবং নীতি নির্ধারণে এটা ব্যবহার করার দায়িত্ব নীতি নির্ধারকদের, আমরা সেই আশা করব। দর্শক, আপনারা আলোচনা শুনছিলেন, আমরা দু তিনটি বিষয় না বললেই না। একটা হলো যে দারিদ্র্য পরিস্থিতি খারাপ হয়েছে, আমরা যে আশঙ্কাগুলো করছিলাম এখন একটা তথ্যপাত্র আছে আমাদের সামনে কতখানি খারাপ হয়েছে, কি কারণে আছে, এটারও কিছুটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। সুতরাং সেইটা আমি মনে করি যে একটা খুবই ইতিবাচক পরিবর্তন, এবং আমরা যেটা চাই যে এই ধরনের যে একটা দৃষ্টান্ত অন্তর্বর্তীকালীন সরকার করলেন, এইটাকে সামনের দিনেও সরকারের অন্যান্য উদ্যোগের ভিতরে থাকবে, যেখানে সরকার এবং সরকারের বাইরে যে আমাদের সক্ষমতা আছে এটাকে নিয়ে আমরা একসাথে কাজ করতে পারবো, এবং বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্যপাত্রের ভিত্তিতে নীতি নির্ধারণ এমনভাবে হবে, কারণ যে মানুষগুলো, অনেকগুলো মানুষ এখন দুর্দশাগ্রস্ত আছেন, তারা চাপের ভিতরে আছেন, তাদের পাশে যেন আমাদের নীতি সাহায্য সরকারি পর্যায় থেকে বেসরকারি পর্যায় থেকে আমরা পাশে নিয়ে দাঁড়াতে পারি। আজকের অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠানে এই বিষয়টি আমরা বারবার জানার চেষ্টা করি কেমন আছে অর্থনীতি। আমাদের সাথে থাকবেন।